দেখেন আমরা একটা ফোল্ডার বানাইছি, ঠিক আছে? ফোল্ডারটা ওপেন করেন। একটা ওয়েবসাইট বানাইতে হইলে, বা একটা ওয়েবসাইট না, একটা ওয়েব পেজ বানাইতে হইলে দুইটা ফাইল জরুরি। দুইটা ফাইল, একটা ফাইলের নাম কি HTML, একটা ফাইল CSS। আগে আমরা একটা HTML ফাইল বানাই। HTML এ ধরেন একটা নিউ ডকুমেন্ট, টেক্সট ডকুমেন্ট ওপেন করবেন, করে এটা নাম লিখবেন, যে কোনো একটা নাম হইতে পারে, যে কোনো নাম, ধরেন ABCD ডট, যে কোনো নাম হইতে পারে, বাট ডট HTML এর মাস্ট বি দিতে হবে, হয়তো এটা HTML ফাইল হিসেবে সেভ হবে না। এই যে এবার কিন্তু এটা HTML ফাইল হয়ে গেছে। আমার কথা বুঝছেন? এটা একটা HTML ফাইল হয়ে গেল। এবার এটাকে আপনি ওপেন করেন ব্রাউজার দিয়ে, ওপেন দেন। আপনি এবার এটাকে ব্রাউজার দিয়ে ওপেন করতে পারবেন। যতক্ষণ পর্যন্ত HTML এ সেভ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ব্রাউজার দিয়ে ওপেন করার কোনো সুযোগ নেই। মানে ব্রাউজার দিয়ে ওপেন হবে কিন্তু আপনি ওয়েব পেজ হিসেবে কোনো আউটপুট পাবেন না। এই যে এইটা কিন্তু একটা পেজের মতো হয়ে গেছে, যদিও ফাঁকা, যদিও কি ফাঁকা, বাট এটা কি একটা ওয়েব পেজের মতো হয়ে গেছে না? একটা ওয়েব পেজের মতো কিন্তু আচরণ করতেছে, ঠিক আছে? তো আমরা যেই HTML এটা বানাবো, এখন এটাকে আমরা এডিট করব। এডিট করতে হবে কি দিয়া? এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। এটা একটা সফটওয়্যার, এটা একটা সফটওয়্যার। আপনি গুগলে যায় এই নোটপ্যাড প্লাস প্লাসটা কি করতে পারবেন, মানে কি করতে হবে, ডাউনলোড করতে হবে। গুগলে যায় লিখবেন নোটপ্যাড প্লাস প্লাস, ক্লিক করেন। এই যে ওদের যে অফিসিয়াল ওয়েবসাইট নোটপ্যাড প্লাস প্লাস হোম, ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করে এই যে এটা হইতেছে ওদের অফিসিয়াল ওয়েবসাইট। আপনি এখানে যায় কোন জায়গা থেকে ডাউনলোড করবেন, নোটপ্যাড ডাউনলোডে দিলে এখান থেকে কি আসে, ডাউনলোড নোটপ্যাড, ঠিক আছে? এখান থেকে বিভিন্ন ইনস্টল করতে পারবেন। নোটপ্যাড ইনস্টলার আছে, এটা শুধু ইনস্টলার, জিপ প্যাকেজ, নোটপ্যাড প্লাস 7 জিপ প্যাকেজ, এগুলো দেওয়ার দরকার নেই। আপনি ডাইরেক্ট এটা নামাবেন নোটপ্যাড জিপ প্যাকেজ, তাহলে টোটাল সফটওয়্যারের প্যাকেজটা চলে আসবে, ডাউনলোড হইবে, আনজিপ করবেন, তারপরে নর্মাল যে সফটওয়্যার যেভাবে ইনস্টল করে ওইভাবে ইনস্টল করবেন। এটা হচ্ছে নোটপ্যাড, ঠিক আছে? এইভাবে করে নোটপ্যাডটা আপনার পিসিতে কি করবেন, ডাউনলোড করে ইনস্টল করবেন। করার পরে কোনো একটা এরকম HTML ফাইলকে যখন আপনি রাইট বাটন ক্লিক করবেন তখন দেখবেন এই অপশনটা আসবে, এডিট উইথ নোটপ্যাড, নোটপ্যাড প্লাস প্লাস। এটা এডিট দেন, এই যে ওপেন হয়ে গেছে। এই জিনিসটা কি ফাঁকা আছে, কিন্তু শুধু ফাইলের উপরে করা আছে। সরি, এই যে নোটপ্যাড প্লাস প্লাস, এটা কি HTML-টা কি এটা একটা ফাইল করছেন নিউ ফোল্ডারের মধ্যে? হ্যাঁ হ্যাঁ, ফোল্ডারের ভিতরে জাস্ট আমি একটা নিলাম, একটা ফোল্ডার নিলাম, যে কোনো ফোল্ডার হইতে পারে, ঠিক আছে? ফোল্ডার নিয়ে আমি যে কোনো একটা নাম দিয়ে .html মাস্ট বি দিতে হবে, এই নামটা যে কোনো হইতে পারে, ABCD দিলাম আমি একটা দামি নাম। তো এটা আপনি নোটপ্যাডে যখন ওপেন করবেন এইভাবে ওপেন হবে। এখন HTML এর স্ট্রাকচার কি, HTML এর স্ট্রাকচারটা কি আপনার খেয়াল আছে? বলেন তো। এই যে স্টার্টিং ট্যাগ, আমি বলি শুনেন। প্রত্যেকটা HTML এ আপনার সবকিছুই শুরু হয় কি দিয়া, ট্যাগ দিয়া, সবকিছু শুরু হয় ট্যাগ দিয়া। ট্যাগগুলো চেহারা থাকে এরকম, মানে এই যে এই দুইটা অ্যারো চিহ্ন, গ্রেটার দেন, লেস দেন, মাঝখানে আপনার মনে করেন এই যে এটা একটা ট্যাগ, এটা একটা ট্যাগ। কি ট্যাগ? ট্যাগের নাম কি? HTML ট্যাগ। আর এই জিনিসটা কিন্তু স্টার্টিং ট্যাগ, এটা একটা ইন ট্যাগ আছে, দুইটা একসাথে দিলে পরে একটা মিনিংফুল একটা কিছু হয়। এটা কিন্তু এখন অপূর্ণ অবস্থায় আছে, এটা এখন সম্পূর্ণ কিছু হয় নাই। এটাকে সম্পূর্ণ করতে হলে এটা যেহেতু স্টার্ট করছেন এটাকে ক্লোজ করতে হবে। ক্লোজ করার সিস্টেম কি? একই জিনিস, না না, গ্রেটার দেন, লেস দেন একই জিনিস, শুধু লাস্টেরটায় একটা স্ল্যাশ হবে, এই ঠিক আছে? এই একটা ট্যাগ, এটা একটা ট্যাগ। এখন আপনি এটার ভিতরে যা লিখবেন সেটা HTML এর কোড হিসেবে কাউন্ট হবে। আপনি এটা না লেখেন, এখন যা কিছু লিখবেন এটা নর্মাল টেক্সট, এটা কিন্তু কোনো HTML কোড হিসেবে কাউন্ট হবে না। এটা ততক্ষণ পর্যন্ত কাউন্ট হবে না যতক্ষণ পর্যন্ত এটা ফাঁকা থাকবে। এটা তখনই কাউন্ট হবে যখন এটাকে কোনো একটা ট্যাগের ভিতরে ঢুকাবেন। ট্যাগটা লিখে কিভাবে? ট্যাগ অনেক আছে, HTML এর ভিতরে শত শত ট্যাগ আছে। তো আস্তে আস্তে না না, যে কোনো ট্যাগ না, এক একটা ট্যাগের এক একটা কাজ, এক একটা ট্যাগের এক একটা কাজ। আপনি HTML স্ক্রিপ্ট লেখার শুরুতে মানে যেটা সিস্টেম সেটা হলো আগে HTML ট্যাগ শুরু করতে হবে, তারপরে HTML ট্যাগ শেষ করতে হবে।
তারপরে কি HTML ট্যাগের ভিতরে যেটা করতে হবে সেটা হলো টাইটেল, একটা টাইটেল ট্যাগ ঢুকাইতে হবে, শুরু করতে হবে কি শেষ করতে হবে। এটা মুখস্থ করার বিষয়, এটা বুঝার কিছু নাই, এটা একটা ফরম্যাট। আমরা ছোটবেলা অঙ্ক করার সময় বিভিন্ন সূত্র মুখস্থ করছি না, আমরা কি বুঝার সূত্র মুখস্থ করছি নাকি ডাইরেক্ট সূত্র শুধু মুখস্থ করছি, ওরকম কিছু পাইলে অ্যাপ্লাই করে দিচ্ছি, এটা না বিষয়টা তাই। এটা একটা মনে করেন একটা ফরম্যাট, এটা আপনাকে মুখস্থ রাখতে হবে, এটা কিছু করার নাই। যে HTML কিভাবে স্ট্রাকচার ডেভেলপ করে, HTML স্ট্রাকচার হলো প্রথমে HTML ট্যাগ শুরু করা লাগে, ট্যাগ শেষ করা লাগে, তার ভিতরে টাইটেল শুরু করা লাগে, টাইটেল শেষ করা লাগে। এখন এই জায়গায় আপনি একটা টাইটেল, যে কোনো একটা টাইটেল দেন, যেমন দিস ইজ মাই ফার্স্ট ওয়েব পেজ, ঠিক আছে, একটা টাইটেল দিলাম, কন্ট্রোল এস দেন, সেভ, কন্ট্রোল এস মানে কি সেভ। এবার ব্রাউজারে যায় এটাই তো আউটপুটটা, এটাকে রিফ্রেশ দেন, দেখেন তো কোনো কিছু চেঞ্জ হয়েছে কিনা। কই কই দিস ইজ মাই ফার্স্ট ওয়েব পেজ কই লেখা আছে উপরে, ইয়েস, এই ধরতে পারছেন, এইটাই হলো টাইটেল। কোন টাইটেল মানে কি, এই পেজের টাইটেল, টাইটেল কোথায় থাকে, উপরে থাকে না, যে এই পেজটার কি নাম, টাইটেল কি, এই যে এখানে যা লিখবেন, এটা এইখানে যা লিখবেন এইটাই এইখানে শো করবে, এই জায়গাটার মধ্যে টাইটেল হিসেবে শো করবে, ঠিক আছে। তো এই হচ্ছে টাইটেল ট্যাগ। টাইটেলটা আপনি এখানে তো কোড করতেছেন, এখানে কোড করলাম, তারপরে ওই যে ফার্স্ট পেজে কিভাবে এখানে রিফ্রেশ করবেন, এটা তো পেজ, আমি ওইখানে যা করবো এখানে তাই শো হবে, ঠিক আছে। কিন্তু এখানে এডিট করে সেভ না করলে কিন্তু আবার এখানে রেজাল্ট শো করবে না, আর এখানে সেভ কইরা যদি এখানে আইসা পাঠান তাও কিন্তু রেজাল্ট শো করবে না। এটা কি করতে হবে, রিফ্রেশ দিতে হবে, তাহলে পেজটা আবার লোড হবে। আপনি যাই চেঞ্জ করেন না কেন, যেমন আমি মনে করি এখানে একটা চেঞ্জ করবো, ধরুন আমি এটা লিখবো, আমি অনেক কিছু লিখবো, ঠিক আছে, যেমন মাই নেম ইজ খান, ধরেন আমি এটা টাইটেল হিসেবে দেখতে চাচ্ছি, ঠিক আছে। তাহলে আমার কি করতে হবে, আমি এডিট করলাম, এবার কি করবো, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, তারপরে এখানে কোন চেঞ্জ আছে আগে তো শো করতেছে, কারণ আমি তো রিলোড দিইনি, আমি পেজটাকে রিলোড দিই, দেন মাই নেম ইজ চেঞ্জ হয়েছে, এইটাই এখানে আপনি এডিট করবেন, ওখানে চেঞ্জ করবেন। আচ্ছা, টাইটেলের পরে এবার কি, টাইটেলের পরে কি ভাই, হেডটা আসলে টাইটেলের আগে থাকবে, এবং সরি হেড ট্যাগটা তো শুরু করতে হবে, শুরু করে কিভাবে, লেস দেন বা গ্রেটার দেন, সরি গ্রেটার দেন, লেস দেন, এইভাবে শুরু করলাম, আর টাইটেলটা শেষ করতে, সরি হেডটা শেষ করতে হবে কোথায়, টাইটেলের বাইরে। এটা মুখস্থ জিনিস, এটা মুখস্থ জিনিস। আপনি আগে HTML শুরু করবেন, HTML শেষ করবেন, তার ভিতরে হেড শুরু করবেন, হেড শেষ করবেন, তার ভিতরে টাইটেল শুরু করবেন, টাইটেল শেষ করবেন। সব রেকর্ড করেছে না, একটু বলে দিতে পারি। এবার আপনি বডি শুরু করলেন, বডি শেষ করলেন। আচ্ছা, হেড মানে হইতেছে কোন একটা এই HTML এর স্ট্রাকচারের একটা পার্ট, হেড হইতেছে একটা পার্ট, বডি হইতেছে আরেকটা পার্ট, ঠিক আছে। আমি এতটুকু কি ক্লিয়ার, শেষ, HTML স্ট্রাকচার লেখা কিন্তু শেষ। বডিতে আমি কি লিখবো স্যার, বডিতে লিখবেন, ধরেন একটা ওয়েব পেজ দেখেন না, একটা ওয়েব পেজ দেখায় আপনাকে, ধরেন ফেসবুক, সহজ জিনিস, পরিচিত জিনিস, ফেসবুক, ধরেন এটা একটা ওয়েব পেজ, ওয়েবসাইট, এটা তো একটা ওয়েবসাইট, তাই না। আপনি ধরেন এটা একটা ওয়েব পেজ, এটাও কিন্তু HTML CSS দিয়ে বানানো, ঠিক আছে। তো এই ওয়েব পেজের টাইটেলটা কি, এই যেটা ওয়েলকাম টু ফেসবুক, এটা কি টাইটেল। আর এই যে জিনিসপত্র দেখতেছেন এখান থেকে শুরু করে এই যে যাবতীয় জিনিসপত্র, এগুলো সব কোথায়, কোন জায়গায় থাকে, এই যে বডিতে, বডির ভিতরে। বডি হচ্ছে মেইন। আপনি ওয়েব পেজে যা দেখেন
একটা ওয়েব পেজের মধ্যে আপনি যা কিছু দেখেন সবকিছুই থাকে কার ভিতরে, বডির ভিতরে। তাহলে বলুন তাহলে ভাই হেডের ভিতরে কি থাকে? হ্যাঁ, হেডের ভিতরে কিছু জিনিসপত্র থাকে যেগুলো আপনি ভিজিবল না, যেগুলা ভিজিবল না। অনেক কিছু থাকে যেগুলা ওয়েবসাইটে কাজ করে ঠিকই কিন্তু আপনি দেখেন না। এটা সিনেমা যখন বানানো হয় আপনি শুধু নায়ক নায়িকার ভিলেনদের কিন্তু দেখেন, বাট ছবিটা যারা তৈরি করছে মুভিটা তাদেরকে কি আপনি সবাইকে দেখেন? আপনি কিন্তু একটা ছবি তৈরির পিছনে যাদের হাত থাকে তাদের 98% কিন্তু আপনি কি দেখেন না। আপনি দেখেন টোটাল কতজন রে? 2 বা 3%। এই ওয়েবসাইটের সাইটটা রানিং এর পিছনে, এই যে ওয়েবসাইটটা যে কাজ করতেছে এটার পিছনে অনেক জিনিসপত্র থাকবে যেগুলো আপনি দেখবেন না, কিন্তু কাজ করবে। যে না দিলে ওয়েবসাইটে আপনি কাজ করাইতে পারবেন না। ওই জিনিসপত্রগুলো থাকবে কোথায়? হেডের ভিতরে, ঠিক আছে? আর এই যে টাইটেলটা দেখতেছেন এটা যে হেডের ভিতরেই দিতে হবে এমন কোনো কথা নাই। এটা আপনি রিমুভ করে বডির ভিতরে দেন, এটাকে রিমুভ করে বডির ভিতরে দেন, সেভ দেন, দেখেন তো কাজ করে কিনা, দেখেন তো কাজ করে কিনা। করে, করতেছে কিন্তু। তার মানে টাইটেল যে সবসময় হেডের ভিতরে রাখতে হবে এমন কোনো কথা নাই। টাইটেল বডির ভিতরে রাখলেও কাজ করে, কিন্তু আমরা এতদিন জানলাম কি এটা কোথায় থাকতে হবে? হেডের মধ্যে থাকতে হবে। এটা আসলে ভুল ধারণা। হেডের মধ্যে থাকতে হবে এটা কম্পালসারি না, না থাকলে যে কাজ করবে না বিষয়টা তা না, ঠিক আছে? কাজ করবে কিন্তু কোনো একটা বিশেষ কারণে হেডের ভিতরে রাখা হয়, এই কারণটা আপনারা পরে বুঝবেন। জাস্ট আপাতত মনে রাখেন এটা এখানেই থাকে। তো এই হলো একটা HTML এর স্ট্রাকচার, একটা HTML এর স্ট্রাকচার। তো এই স্ট্রাকচারের উপরে সবকিছু হয়, একটা ওয়েবসাইট দাঁড়ায় যায়, ঠিক আছে? আমি স্ট্রাকচারটা আবার আপনাদেরকে একটু বোঝানোর সাথে লিখে দিই যে কিভাবে করে। আগে HTML শুরু করবেন। কি করবেন? HTML শুরু করবেন, সাথে সাথে HTML শেষ করবেন। করে এটার মাঝখানে একটু স্পেস জায়গা তৈরি করবেন। আচ্ছা, কইরা এরপরে কি? HTML এর পরে হেড, হেড HEAD, হেড শুরু করবেন, হেড সাথে সাথে শেষ করে দিবেন। এটা করবেন না যে আগে সব যেগুলো সব শুরু করি পরে আস্তে আস্তে শেষ করবেন না, জি না, যেটা শুরু করবেন সাথে সাথে এটা শেষ করে ফেলবেন। হেড শেষ করলাম। এখন হেডের ভিতরে কি? টোটাল টাইটেলটা পরে মাথায় আনেন, আপাতত এতটুকু বুঝেন যে HTML এর পার্ট টোটাল আগে HTML এর ভিতরে দুটা পার্ট, একটা হলো হেড আর একটা বডি। একটা হেড একটা বডি। বডি শুরু করলাম, বডি শেষ করলাম। এই দুইটা পার্ট HTML এর ট্যাগের দুইটা পার্ট, হেড আর বডি। হেডের ভিতরে আরেকটা এডিশনাল জিনিস, ওটা হলো কি? টাইটেল, TITLE। আরেকটা কি? টাইটেল শুরু করলাম, টাইটেল শেষ করলাম। এই তো এই হলো আমার HTML এর স্ট্রাকচার। এখন টাইটেলের ভিতরে টাইটেল দিবেন আর বডির ভিতরে আপনার যাবতীয় জিনিসপত্র যা যা লাগে এটা দিতে হবে। বাট এটা হলো স্ট্রাকচার। এটা কি? স্ট্রাকচার। তো আপনারা নোটপ্যাডে এইভাবে করে স্ট্রাকচার ডেভেলপ করে কাজ করবেন। কিন্তু সহজে স্ট্রাকচার বের করার আরেকটা সিস্টেম হলো, আপনারা যখন নোটপ্যাড চালু দিবেন এই উইন্ডো পর্যন্ত দেখবেন, আর জেন কোডিং এই যে লেখাটা আছে না, এই জিনিসটা দেখবেন না। এটা এডিশনালি ঢুকানো হয়েছে এই ল্যাপটপে, এডিশনালি ঢুকানো হয়েছে। কেন ঢুকানো হয়েছে? একটা কাজ শর্টকাটে কাজ করার জন্য। এটা কেমন? যখন আপনি যদি HTML লেখা কোলন দিয়া 5 লেখা CTRL-E চাপেন, HTML স্ট্রাকচার চলে আসবে। আপনারা এত এই যে আমি এতক্ষণ আপনাদের যা শিখাইলাম, এটা যা শিখালাম এটা কিন্তু এক ক্লিকে কিন্তু হয়ে গেল। এটা আপনি যখন বাসায় যায় নতুন করে যে নোটপ্যাড প্লাস প্লাস দিবেন তখন কিন্তু এইভাবে কাজ করবে না, এই শর্টকাটটা কাজ করবে না। এটা তখনই করবে যখন জেন কোডিং ঢুকানো হবে। জেন কোডিং ঢুকাবেন কিভাবে? আসলে একটু দেখে আসি। জেন কোডিংটা আগে ডাউনলোড করতে হবে গুগল থেকে, ঠিক আছে? আগে গুগল থেকে ডাউনলোড করতে হবে। গুগলে লিখবেন জেন কোডিং, জেন, এই জেন চলে আসছে, জেন কোডিং আসছে। জেন কোডিংয়ে ঢুকেন, ঢুকে দেখবেন এখানে এই যে জেন কোডিং নোটপ্যাড প্লাস প্লাস, ঠিক আছে? এখানে ক্লিক করেন, ক্লিক করেন, ডাউনলোড করেন, এটা ডাউনলোড করেন। ডাউনলোড হয়ে গেছে। দেখেন এর ভিতরে কি আছে। জেন কোডিংটা ডাউনলোড করলাম কিভাবে দেখলেন তো? বাসায় যায় এটা করে নেবেন। ধরেন এটাকে আমি ওপেন করব। জেন কোডিংটা ডাউনলোড করলাম, ছিল মনে হয় আগেই। এক্সট্রাক্ট করলাম, ভিউ ফোল্ডার,
জেন কোডিং যে ডাউনলোড করলেন ওটাকে এক্সট্রাক্ট করবেন, ওটা তো জিপ হিসেবে ডাউনলোড হবে, এক্সট্রাক্ট করবেন। এক্সট্রাক্ট করার পরে এই জিনিসগুলো পাবেন, এই যে 3টা জিনিস, রিডমি, এনপিপি scripting.dll আর এনপিপি স্ক্রিপ্টিং নামে একটা ফোল্ডার, এই জিনিসগুলো পাবেন। ঠিক আছে, আপনি এটা রাখলেও পারেন, ডিলিট করে দিলেও পারেন। ঠিক আছে, এটার কোনো কাজ নাই। যাই পাবেন এদিকে কপি করবেন। কি করবেন? কপি করবেন। করে আপনি যে ওই যে নোটপ্যাড যে ইনস্টল দিয়েছেন, যেই জায়গায় ইনস্টল দিয়েছেন ওই জায়গায় যাবেন, যেই জায়গায় ইনস্টল দিয়েছেন ওই জায়গায় যাবেন। ইনস্টল দিয়েছেন কোথায়? ধরেন আমার সি ড্রাইভ ইনস্টল দেওয়া আছে, সিতে যাবেন, সিতে যায় প্রোগ্রাম ফাইল থেকে পাবেন। আপনি যদি সিতে ইনস্টল দেন তাহলে সিতে যায় প্রোগ্রাম ফাইলের ভিতরে কিন্তু নোটপ্যাডটা পাওয়ার কথা। এই যে নোটপ্যাড পাওয়া গেছে, প্রোগ্রাম ফাইলে নোটপ্যাডের ভিতরে ঢুকবেন, ঢুকে প্লাগইনস নামে একটা ফোল্ডার আছে, এই যে এটা ওপেন করবেন, করে এখানে পেস্ট করে দেবেন। কন্ট্রোল বি চাইবা, ওই যে কপি করে জানলাম ওই জিনিসগুলো কি করে দিলাম, এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দিয়ে নোটপ্যাডটা রিস্টার্ট দিবেন, দেখবেন এই জেন কোডিং লেখা চলে আসছে। তখন আপনি এই শর্টকাট অ্যাপ্লাই করে কাজ করতে পারবেন। আমার কথা বুঝছেন? শর্টকাটটা কি? ধরুন আপনি HTML ফাইল ওপেন করবেন, HTML এর স্ট্রাকচার আনবেন, HTML:5 কন্ট্রোল ই, ঠিক আছে, চলে আসছে। এবার আপনি এখানে একটা টাইটেল দেন, দিস ইজ মাই ফার্স্ট ওয়েব পেজ। ঠিক আছে, সেভ দেন, দিয়া এবার ভিউ করেন, এই ফাইলটা ভিউ করেন, দিস ইজ মাই ফার্স্ট ওয়েব পেজ আসছে। এই এবার আসেন আমরা বডির ভিতরে কিছু ট্যাগ নিয়ে আলোচনা করি যেগুলো HTML এর ভিতরে খুব লাগে। ঠিক আছে, যেমন আপনি যদি H1 একটা ট্যাগ আছে যেটা যদি ইউজ করেন, H1 সব ট্যাগই আমি বলছি কিভাবে শুরু করতে হবে। এই যে গ্রেটার দেন, লেস দেন, মাঝখানে ট্যাগের নামটা, যেমন H1 একটা ট্যাগ আছে, এটা শুরু করতে হবে, শেষ করতে হবে। ঠিক আছে, মাঝখানে লিখেন দিস ইজ মাই ফার্স্ট লাইন উইথ H1। ঠিক আছে, এটাকে একটু রেজাল্টটা দেখেন, সেভ দেন। কি হলো? এটা একটা হেডিং, একটা হেডিং হয়ে গেছে। H1 মানে কি? H দিয়ে কি বোঝাইতেছে? হেডিং। এটা হেডিং ট্যাগ। কি ট্যাগ? হেডিং ট্যাগ। H1 তাহলে কেন এরকম আর ইউজ করা যায়, H1, H2, H3, H4 এরকম অনেক ইউজ করা যায়। যেমন আমি যদি এই লাইনটাকে, এখন আপনি এই লাইনটাকে আপনি কি করতে পারেন? কপি করতে পারেন। যদি আরেকবার লিখতে চান, আমি এই লাইন আরেকবার লিখবো, তাহলে কি করতে হবে? কপি করে পেস্ট করতে হবে না? কপি করে পেস্ট করতে হবে। সেভ দেন। কয়বার আছে? 3বার না? তাহলে 3বার চলে আসবে। ঠিক আছে, আচ্ছা। এখন আপনি এটাকে H1টাকে এইভাবে না যে H2 দেন, এটা H2 ভিতরে রাখেন, এটাকে H3 ভিতরে রাখেন, এটাকে H3 ভিতরে রাখেন, সেভ দেন। কি কোনো কি পার্থক্য হইলো বলেন তো? না, বিষয়টা হচ্ছে H1 এর সাইজ হলো এটা, H2 সাইজ হলো এটা, H3 সাইজ হলো এটা, এইভাবে H6 পর্যন্ত আছে। যত সংখ্যা বাড়াবেন তত সাইজ ছোট হতে থাকবে। হেডিং এর কয়টা টোটাল ট্যাগ? হেডিং ট্যাগ টোটাল কয়টা? 6টা, H1 থেকে H6 পর্যন্ত। তো যত মানে H1 এর সাইজ H2 এর চেয়ে বড়, H3 এর সাইজ H2 এর চেয়ে ছোট, মানে যত সংখ্যা বাড়তে থাকবে তত সাইজ ছোট হতে থাকবে। এটা হলো হেডিং ট্যাগ। আরেকটা ট্যাগ আছে, ধরেন পি ট্যাগ শুরু করে কিভাবে? প্যারাগ্রাফ ট্যাগ। প্যারাগ্রাফ, যখন আপনি একটা বিশাল লাইন লিখবেন, প্যারাগ্রাফ, আমরা প্যারাগ্রাফ চিনি না? ধরেন এটা প্যারাগ্রাফ, আপনি যদি এটাকে পি এর ভিতরে রাখেন তাহলে জিনিসটা একটা প্যারাগ্রাফ হিসেবে শো হবে। এই যে, ঠিক আছে, হ্যালো, কাজ শেষ? শেষ? কাজ কি শেষ? হ্যালো, দেখেন তো H1 ট্যাগ, P ট্যাগ,
আপনি যদি HTML এর অনেক অনেক ট্যাগ আছে বেসিক, যে ধরেন আমি একটা লাইন টানবো, কি একটা লাইন, এই 4 ট্যাগ দিতে হবে। সেভ দেন, এটা মানে এইভাবে কিছু ট্যাগ আছে যেগুলা এই যে লাইন টানছি হয়েছে কিছু, জি এই তো আর বেশিক্ষণ হবে না, 10-15 মিনিট। ব্যাক এইচআর কিছু ট্যাগ আছে যেগুলা শুরু শেষ এক মানে এক জায়গায় হয়ে যায়। এই পিটা দেখেন একভাবে শুরু হয়েছে, এটা কিন্তু শেষ করা হয়নি ভালোভাবে। আচ্ছা এইবার শেষ হয়েছে, ঠিক আছে, এটা একটা গেল। কিন্তু কিছু ট্যাগ আছে যেগুলা এই যে এইভাবে আপনি শুরু শেষ দুইটাই মানে একভাবে ইউজ করতে পারেন, মানে একবার দিলেই হয়ে যাবে। এইভাবে শুরু করতে হবে না, শেষ করতে হবে না, এটা কিছু কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে না। যেমন এইচআর তার মধ্যে একটা ট্যাগ। এখন আরেকটা ট্যাগ আছে, ধরেন আমি এই চাইতেছি এটা দিস ইজ প্যারাগ্রাফ, আমি চাইতেছি এই জায়গাটার মধ্যে এসে একটা ব্রেক হবে বা এই জায়গাটার মধ্যে এসে একটা ব্রেক হবে, ঠিক আছে। মানে ধরেন এই জায়গার পরে আমি একটা ব্রেক চাইতেছি, লাইনটা প্যারাগ্রাফ এখানে শেষে আবার নিচে থেকে শুরু হবে। যদি এরকম চান তাহলে আপনাকে ব্রেক ট্যাগ ইউজ করতে হবে। এটা সবকিছুতে ভিতরে দেওয়া যাবে। হ্যাঁ, ব্রেক ট্যাগ, ব্রেক ট্যাগটা বিআর। এখন ব্রেক ট্যাগটা এমন, এটা শুরু করতে হবে শেষ করতে হবে এমন না বিষয়টা। ব্রেক ট্যাগ একটা ট্যাগের মাধ্যমে শুরু শেষ করা যায়, ঠিক আছে। যেগুলো একটা ট্যাগের মাধ্যমে শুরু শেষ করা যায় ওটা লেখার সিস্টেম হলো যা লিখবেন লিখে একটা স্ল্যাশ দিবেন, দিয়ে শেষ, সেভ দিবেন। এবার দেখেন এই জায়গাটার পরে একটা ব্রেক চলে আসবে, আসছে এই এরকম। এইচআর একটা ট্যাগ যেটা দিলে পরে কি হয়, একটা হরিজন্টাল লাইন। এইচআর মানে হলো হরিজন্টাল লাইন, হরিজন্টাল লম্বালম্বি ভাবে একটা লাইন আসবে, ঠিক আছে। তারপরে মনে করেন আরো ট্যাগ আছে, ধরেন এই যে টেক্সটগুলা, এই টেক্সটগুলারে আমি বোল্ড করতে চাইতেছি, বোল্ডের ট্যাগ হলো বি। এই টেক্সটের আগে বি শুরু করেন, এই টেক্সটের শেষে বি শেষ করেন, সেভ দেন। দেখেন তো টেক্সটগুলো এখন যেমন আছে এগুলো বোল্ড হয়ে যাবে, বোল্ড হয়েছে এই, ঠিক আছে। এখন আপনি মনে করেন এগুলো ইটালিক করতে চাইতেছেন, ইটালিক ফর্ম বুঝেন? হ্যাঁ, ইটালিক, তাহলে আই ট্যাগ শুরু করেন আর আই ট্যাগ শেষ করেন। বিয়ের পরে দিলে সিরিয়াল মেনটেন করবে না। দেখেন বিয়ের পরে দিয়ে কি হয়, আপনি এইখানে শুরু করছেন কোথায়, বিয়ের আগে না পরে, পরে এইখানে শেষ করতে হবে বিয়ের আগে, ঠিক আছে। আপনি এখানে শুরু করছেন বিয়ের পরে, কিন্তু এটা যদি শেষ করেন এইখানেও শেষ করেন বিয়ের পরে, তাহলে বিষয়টা কি হইলো, বিষয়টা কি সিরিয়াল মেনটেন করলো না, বিষয়টা একটু ঝামেলা সৃষ্টি হয়ে গেছে। তখন এটা একটা কাজ না করার কথা কিন্তু করতেছে, কিন্তু করলেও এই জিনিসটা রাইট ওয়ে না। আমার কথা বুঝছেন, জিনিসটা রাইট ওয়ে না। হ্যালো, কাজ কি শেষ? আমার আর 10 মিনিট লাগবে, 10 মিনিট পরে ফোন দিতেছি। হ্যাঁ দেখেন তো কয়টা ট্যাগ দেখালাম, দেখেন তো এইচ পি, বোল্ড, ইটালিক, এইচআর, এরকম শত ট্যাগ আছে। কত? শত ট্যাগ আছে। যখন কাজ করতে যাবেন আস্তে আস্তে ক্লিক হবে, আস্তে আস্তে ক্লিয়ার হবে। এটা বিষয়টা এমন না যে আপনাকে মুখস্থ করতে হবে বিষয়টা। যখন আপনি কাজ করতে যাবেন, হ্যাঁ কি বললেন, মানে এই ট্যাগগুলো আমরা কিভাবে বুঝবো যে এটা এটা আপনার মাথায় রাখতে হবে। বিতে বোল্ড মানে এটা আপনাকে মুখস্থ রাখতে হবে যে এই বিষয়টা, যে বি দিলে কি হয়, আই দিলে কি হয়। আইতে ইটালিকের মানে আই দেখলে আপনাকে বুঝতে হবে যে এটা ইটালিকের জন্য, বি দেখলে আপনাকে বুঝতে হবে এটা বোল্ড করার জন্য, পি দেখলে বুঝতে হবে এটা প্যারাগ্রাফ, ঠিক আছে। যখন আপনার প্যারাগ্রাফের প্রয়োজন হবে তখন ওটাকে আপনাকে পি ট্যাগের ভিতরে রাখতে হবে। যখন আপনার একটা হেডিং এর প্রয়োজন হবে তখন ওটাকে এইচ এর ভিতরে রাখতে হবে, ঠিক আছে। এই আর কি, ঠিক আছে। তো এই হচ্ছে আপনার HTML। আরো অনেক ট্যাগ আছে, আসলে এট এ টাইম এগুলো তো মাথায় আসে না। আমি আপনাকে আর দুই একটা ট্যাগ দেখাই, সেটা হলো ইম্পর্টেন্ট যেগুলা। আপনি একটা ট্যাগ পাবেন ইনপুট, একটা ট্যাগ ইনপুট, কন্ট্রোল ই দিয়া ইনপুট। ইনপুট ট্যাগ লেখার সিস্টেম হলো এইভাবে, ইনপুট লেখেন ইনপুট, ঠিক আছে। ইনপুট লিখলেন, সেভ দেন। দেখেন তো রেজাল্ট কি আসে, কিছু আসে কিনা। আসছে, কি আসছে, একটা ঘর আসছে। এরকম HTML ঘরগুলো দেখেন না, এই দেখেন, এই যে ঘর দেখছেন, ইন্টার ইমেল লেখার জন্য একটা ঘর, পাসওয়ার্ড লেখার জন্য একটা ঘর, ঠিক আছে। এগুলো কি দিয়ে করে, ইনপুট।
ওরা কি দিয়ে করে ইনপুট। এখন ইনপুটের কিন্তু বিভিন্ন টাইপ আছে, ধরন আছে। কেমন ধরন? এই যে আপনি এখানে একটা শুধু নর্মাল ইনপুট লিখছেন, একটা বক্স আছে, এটা কিসের বক্স এটা তো ডিফাইন করে দিতে হবে না, এটা কিন্তু ডিফাইন করে দিতে হবে। তো এই ইনপুট এটা জাস্ট নর্মালি আপনি ইনপুট লেখা দিলেই আসে, বাট এটা কিন্তু কমপ্লিট কোনো ট্যাগ হয় নাই এখনো। এটার ভিতরে বিভিন্ন অ্যাট্রিবিউট বসালে এটা একটা কমপ্লিট ট্যাগ হবে। অ্যাট্রিবিউট কি কি জিনিস? ধরেন আমি এটার একটা টাইপ নির্ধারণ করে দেবো, টাইপ ফিক্সড করে দেবো। এই ইনপুট টাইপ ইকুয়াল টু লেখার সিস্টেম হচ্ছে এরকম, টাইপ ইকুয়াল দিয়া টাইপ ইকুয়াল লেখা ডাবল কোটেশনের ভিতরে আপনি লেখেন টেক্সট। আপনি কি লেখেন? টেক্সট। সেভ দেন। এবার এটা একটা কোনো চেঞ্জ হয় নাই, কিন্তু ভিতরে কিন্তু এবার জিনিসটা মোটামুটি বলা চলে যে না এটা একটা কমপ্লিট কিছু হয়েছে, এতক্ষণ কিন্তু কমপ্লিট ছিল না। এই জিনিসটাকেই আপনি ডুপ্লিকেট করেন, আপনি লেখা বাদ দেন, লেখেন না, আপনি লেখা বাদ দেন, আপনি এই জিনিসটাকে আবার লেখেন ইনপুট। এবার টাইপ টেক্সট না দিয়া টাইপ লেখেন পাসওয়ার্ড, তাইলে বুঝবেন আসলে মানে ডিফারেন্সটা কোন জায়গায়। সেভ দেন, পাসওয়ার্ড লিখলেন। এবার কটা ইনপুট বক্স কটা হওয়ার কথা? দুইটা না? দুইটা আসছে। এটার ভিতরে কিছু লিখেন, নাম লিখেন, যেমন এ বি সি ডি ই এফ জি, কিছু লিখতেছেন, যা লিখতেছেন তাই আসতেছে। কিন্তু এইখানে লেখেন তো ABCD, এটা কি আছে? পাসওয়ার্ডের মতো আসে। আমার কথা বলছেন, জিনিসগুলো দেখতে কিন্তু একরকম, বাট দুইটার আলাদা আলাদা জিনিস। এমন মনে করেন আরেকটা কপি করেন, এবার পাসওয়ার্ড না দিয়ে লেখেন ইমেইল। কি লেখেন? ইমেইল। সেভ দেন। এই যে এই জিনিসটা যে আছে এটার মধ্যে আপনি ABCD লেখেন, ABCD লেখা বাইরে ক্লিক করেন, লাল হয়ে গেছে। এটার মধ্যে ABCD লেখেন তো, বাইরে ক্লিক করেন, লাল হয়েছে। এটার মানে কি? এটার মানে হচ্ছে এখানে ABCD অ্যালাউড, যে কোনো কিছু এখানে অ্যালাউড, বাট এইখানে নর্মাল ABCD অ্যালাউড না। কারণ কি? কারণ এখানে ইমেল থাকতে হবে। এখন ইমেল থাকতে হবে, এটা ও বুঝলো কেন যে এটা একটা ইমেল না? কারণ ইমেলের মধ্যে কমন একটা জিনিস থাকে, এটা কি বলেন? @। এখানে অ্যাড্রেস আছে না? এখানে একটা অ্যাড্রেস ঢুকাই দেন, বাইরে ক্লিক করেন, তাও আসবে না। কেন আসবে না? কারণ আরেকটা জিনিস কমন থাকে ইমেলের মধ্যে, লাস্টে .com। জিমেইল না, যে কোনো কিছু দিয়ে .com। এইবার আপনি বাইরে ক্লিক করেন, এইবার সে আসছে, মানে ওকে, তার কোনো প্রবলেম নেই। তো এইটাই আর কি। এরকম অনেকগুলো টাইপ ইউজ করা যায়। যেমন আরেকটা টাইপ আপনি ইউজ করতে পারেন কি? চেকবক্স। এগুলো দেখছেন, এগুলা কিন্তু আপনার পরিচিত, ওয়েবসাইটে বিভিন্ন জায়গায় এগুলো দেখেন না? চেক করার মতো অপশন থাকে, যেমন এই যে এখানে আছে, এই যে দেখবেন, এই যে, ঠিক আছে। আপনি ধরেন আরেকটা আছে রেডিও বাটন, রেডিও। সেভ দেন। দেখেন রেডিও কি, এই যে একটা চারকোনা একটা গোল, ঠিক আছে। এই যে এই জিনিসগুলা, এগুলো কিন্তু সব HTML দিয়ে এইভাবে করে। হ্যাঁ, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস এটা হলো রেডিও টাইপ, ইনপুট টাইপ। ধরেন সাবমিট, কি সাবমিট, আচ্ছা আপনি কিছু সাবমিট করবেন, এই যে সাবমিট কোয়েরি, একটা বাটন কি আছে, ক্লিক করার মতো একটা বাটন আসছে, ঠিক আছে। এখানে সাবমিট কোয়েরি লেখা, সাবমিট কোয়েরি। আমার তো এখানে সাবমিট কোয়েরি না, আমি এখানে অন্য কিছু লিখবো। আমি এখানে লিখবো যে সেন্ড বা হিট মি, বা আমার মন মতো একটা কিছু লিখবো। ওটা কিভাবে? যদি এটা তো ডিফল্ট ভাবে আসছে, আপনি ইনপুট টাইপ সাবমিট লিখছেন, ডিফল্ট ভাবে আসছে। এখন এখানে আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করেন এইটা ভ্যালুটা চেঞ্জ করার জন্য, উপরে যে লেখাটা আছে এটা চেঞ্জ করার জন্য অ্যাট্রিবিউটের নাম দেন ভ্যালু। এই জিনিসগুলো কিন্তু মুখস্থ করতে হবে, যে আমি কোন অ্যাট্রিবিউট ইউজ করলে কি আসবে, এটা আপনাকে মুখস্থ। এটা কিন্তু একটা অ্যাট্রিবিউট। এই যে টাইপ ইকুয়াল টু, এটা একটা অ্যাট্রিবিউট, এন্ড ভ্যালু আপনি এটার ভিতরে যা দিবেন তাই হবে। যেমন কিল মি সাপোজ লিখলেন, সেভ দেন, এখানে দেন কি আসে, আসছে। এই যে আপনি একটা অ্যাট্রিবিউট অ্যাড করলেন, অ্যাট্রিবিউট অ্যাড করা মানে, অ্যাট্রিবিউট মানে হলো যে এখন একটা ট্যাগরে আরো বেশি ডাইনামিক করা, তার কার্যক্রম আরো সম্প্রসারিত করা। বিভিন্ন অ্যাট্রিবিউটের মাধ্যমে এই কাজগুলো করা হয়। অ্যাট্রিবিউটের চেহারা, অ্যাট্রিবিউট দেখলে বুঝবেন কেমন যে এটা একটা অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটের একটা কমন স্ট্রাকচার থাকে, দেখেন এটা একটা কমন স্ট্রাকচার না, যার আগে একটা নাম, তারপরে ইকুয়াল দিয়া ডাবল কোটেশনের ভিতরে কিছু একটা থাকে। আবার দেখেন এই যে লাল নাম ইকুয়াল ডাবল কোটেশনের একটা কিছু আছে, মানে এটা কিন্তু একটা অ্যাট্রিবিউট। এই টাইপ হলো একটা অ্যাট্রিবিউট, ভ্যালু হলো একটা অ্যাট্রিবিউট, এরকম অনেক অ্যাট্রিবিউট ইউজ করা যায়,
ঠিক আছে? এটা আস্তে আস্তে যখন বুঝবেন তখন জাস্ট মাথায় রাখেন যে এই ট্যাগের ভিতরে অ্যাট্রিবিউট বলতে একটা কিছু আছে। তো অ্যাট্রিবিউট হলো এই জিনিস। এখন মনে করেন এইখানে যে ইনপুটগুলো আছে এটার অনেকগুলো কমন অ্যাট্রিবিউট থাকে। যেমন একটা অ্যাট্রিবিউট থাকে আইডি, এটার একটা কাজ আছে, আইডি ইকুয়াল টু দিয়ে মনে করেন যে কোনো একটা নাম হইতে পারে, ঠিক আছে? এটা একটা অ্যাট্রিবিউট। তারপরে নেম একটা অ্যাট্রিবিউট। এগুলো বিভিন্ন অ্যাট্রিবিউট বিভিন্ন কাজে লাগে, ঠিক আছে? জিনিসগুলো একটা নাম হইতে পারে, এরকম অনেক সবকিছু অ্যাট্রিবিউট আছে। তো অ্যাট্রিবিউট ইউজ করলে এক এক সময় এক একটা নেম এবং আইডি এই দুটো জিনিস কাজে লাগে করার জন্য। এটাকে ধরেন এই যে ইমেইল আর পাসওয়ার্ড বক্স বানালো, এই বক্সগুলো কিন্তু HTML বানানো। কিন্তু আপনি এখানে একটা ইমেইল দিলে, একটা পাসওয়ার্ড দিলে যদি ম্যাচ করে তাহলে আপনারা সে ভিতরে ঢুকায়, যদি ম্যাচ না করে তাহলে কিন্তু ঢুকায় না। এটা কে এই কাজটা কে করে? এটা কিন্তু HTML এর কাজ না, এটা কার কাজ? PHP-র কাজ। এই ফাংশনটা PHP-র কাজ। আপনি যে পাসওয়ার্ডটা দিলেন এটা ভুল না সঠিক এটা আইডেন্টিফাই করে কে? PHP। সে এইটা আইডেন্টিফাই এই PHP সেটআপটা করার জন্য এই নেম আর আইডি এই দুটো জিনিস লাগে। এটা পরে বুঝবেন যখন PHP শিখবেন। আমার কথা বুঝছেন? জিনিসটা শো করানোর জন্য এটির দরকার নাই, নেম বা আইডির দরকার নাই। এটা লাগবে কখন? যখন আপনি PHP দিয়ে এটাকে আরো ডাইনামিক করতে যাবেন তখন কিন্তু এটা লাগবে। এই জন্য আগেই আমরা শিখে নাই যে নেম বা আইডি বলতে একটা কিছু এখানে থাকে। তো এই আর কি। তো এই হচ্ছে মোটামুটি HTML এর কিছু ইম্পর্টেন্ট অতি প্রয়োজনীয় ট্যাগ। আরো অনেক ট্যাগ আছে। আপনি মনে করেন HTML দিয়া এই যে এই জিনিসগুলো করে দেখেন, এই যে নাম লিখছে একটার পর একটা নাম আসছে, এই কিভাবে করে এগুলো কিন্তু লিস্ট। এগুলো কিন্তু কি লিস্ট। HTML দিয়া আপনি লিস্ট করতে হবে আপনাকে, এটা অনেক সময় লাগবে। লিস্টগুলো কিভাবে? দুইটা লিস্ট আছে, একটা হলো অর্ডার লিস্ট আর একটা আনঅর্ডার লিস্ট। আমি আগে নাম দেখাচ্ছি, ট্যাগ পরে দেখাচ্ছি। আনঅর্ডার লিস্ট একটা, অর্ডার লিস্ট একটা, আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্ট কোনগুলা? ধরেন কোন একটা নির্দিষ্ট অর্ডার হয়ে আসবো, যেমন 1 2 3 এইভাবে, অথবা রোমান সংখ্যা হইতে পারে, অথবা X1Z, অথবা ABCD, এইভাবে অর্ডার, যে কোনো একটা অর্ডার হয়ে আসবো। আর আনঅর্ডার লিস্ট মানে কোনো অর্ডার হইব না, জাস্ট বুলেট দিয়ে আসবো, ঠিক আছে? আমি আপনাদেরকে ডিফারেন্সটা দেখাই দিতেছি। ধরেন অর্ডার লিস্টের ট্যাগ হলো OL। কি OL শুরু করেন, OL শেষ করেন। আচ্ছা, OL এর ভিতরে আপনি যদি লিস্ট বানাতে চান তাহলে আপনাকে আরেকটা ট্যাগ ইউজ করতে হবে, সেটা হলো আপনাকে আরেকটা জিনিস ইউজ করতে হবে, সেটা হলো LI। কি LI শুরু করতে হবে, LI শেষ করতে হবে। LI মানে হলো লিস্ট আইটেম। LI মানে কি? L এতে লিস্ট, আইটেম, লিস্ট আইটেম। সরি, আপনি যে কোনো লিস্ট করতে হইলে, যেমন আপনি এখানে ধরেন আমরা একটা গাড়ির লিস্ট করবো, সাপোজ মনে করেন গাড়ির নাম কি দিলাম? বাস। টাইপ দিলাম বাস, ঠিক আছে? আরেকটা লিস্ট আইটেম দিলাম ট্রাক। আরেকটা লিস্ট আইটেম দিলাম মনে করেন কার। আরেকটা লিস্ট আইটেম দিলাম মনে করেন অটো, ঠিক আছে? এ ধরেন এই কটা লিস্ট দিলাম, সেভ দেন, এখানে ভিউ করেন, দেখছেন অর্ডার লিস্ট, অর্ডার হয়ে আছে, নাম্বারিং হয়ে আছে 1 2 3 1 2 1 2 3 4। আমি কি এখানে কি কোনো নাম্বারিং করছি? না, সেই অটো নাম্বারটা কিন্তু কি নিয়ে নিছে। তো এটা হলো অর্ডার লিস্ট। আর আনঅর্ডার লিস্ট কি? জাস্ট এটারে OL না দিয়া UL দেন। কি দেন? UL দেন, হ্যাঁ, সেভ দেন। সেভ দিয়ে এবার এটাকে ভিউ করে, তো এটা হইলো কি আনঅর্ডার লিস্ট। তো এইভাবে লিস্টগুলো করে। এই লিস্টটা যেমন নিচে নিচে হয়েছে, আর এই লিস্টগুলো কি ডানে ডানে হয়েছে। ডানে ডানে হবে না, নিচে নিচে হবে, ওটা ডিপেন্ড করবো CSS। ওটা HTML কাজ না। HTML দিয়ে কাজ হলো শুধু কিন্তু কি স্ট্রাকচারটা করা। আপনি আগে স্ট্রাকচার করবেন, তারপরে সাজাবেন। এখানে কিন্তু শুধু HTML কাজ করে না, HTML কাজ করছে, CSS কাজ করছে, ঠিক আছে? এদের সুন্দর ডেকোরেটিভ জিনিসপত্র এগুলো কিন্তু CSS দিয়ে করা, নট HTML। তো এই হলো জিনিসপত্র। এখন আজকে এই পর্যন্ত থাক। আপনারা বাসায় গিয়ে যেটা করবেন, আপনারা দুইজন W3 স্কুলস ওপেন করবেন। কি W3 স্কুল? বাসায় নেট আছে না আপনার? বাসায় নেটে গুগলে যাই লিখবেন W3 স্কুলস, এই যে স্কুলস, এই যে w3schools.com, এটার ভিতরে ঢুকবেন। এটার ভিতরে ঢুকে দেখেন লার্ন HTML ক্লিক করবেন। এইখান থেকে এই HTML এর যত ট্যাগ আছে
একটা 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 করে দেখবেন, আপনি নিজে ট্রাই করবেন। এখানে ধরেন আমি HTML এখানে কি কি দেখাইছি, ধরেন HTML ইন্ট্রোডাকশন এডিটর, এগুলো আপনি দেখতে পারেন, পড়লে ভালো। এলিমেন্ট অ্যাট্রিবিউট কিন্তু আপনাদের দেখাই দিচ্ছি, অ্যাট্রিবিউট কি জিনিস, হেডিং দেখাই দিচ্ছি, প্যারাগ্রাফ দেখাই দিচ্ছি, ঠিক আছে। ধরেন এই যে হেডিং কিভাবে আপনি প্র্যাকটিস করবেন, দেখেন হেডিংয়ে ক্লিক করলেন, এই যে এখানে ট্রাই ইট ইউরসেলফে যাবেন। ট্রাই ইট ইউরসেলফে গেলে আপনি দেখবেন কি কোডের জন্য কি রেজাল্ট, একদম নগদ কি কোডের জন্য কি রেজাল্ট। এই যে যেমন H1 দিস ইজ হেডিং 1, দেখেন এখানে দিস ইজ হেডিং 1 কেমন। আপনি এটা চেঞ্জ করেন, এখানে চেঞ্জও করতে পারবেন। ধরেন আমি এটা H6 দিব, ঠিক আছে, আমি এটাকে H6 দিয়ে রেজাল্ট দিতে চাই, যে কি পরিবর্তন হয়, সি রেজাল্ট দেন, এই যে H6 না না, হ্যাঁ এই যে এখানে সেভ করা লাগবে না, এখানে লিখবেন, এখানে সি রেজাল্ট দেখবেন, কোনো সেভ করার দরকার নাই, এখানে লিখবেন আর এখানে সি রেজাল্ট ক্লিক করবেন, আউটপুট শো করবে। এইভাবে করে আপনি প্র্যাকটিস করবেন, প্রত্যেকটা সেকশন এভাবে করে প্র্যাকটিস করার সিস্টেম আছে, ঠিক আছে। আমি আপনাদেরকে কিছু দেখাইছি, এই যে HTML লিঙ্ক, HTML ইমেজ, এগুলো ইম্পর্টেন্ট বিষয়, এগুলো কিভাবে করে, যেমন এই যে HTML লিঙ্ক আপনি সবগুলো শিখে আসবেন বাসা থেকে আগামী দিনে, সবগুলো লাগবে না, সবগুলো লাগবে না। হ্যাঁ হ্যাঁ, একটু খালি চোখ বুলাবেন যে এই যে ইমেজ কিভাবে, HTML যে ইমেজ কিভাবে কি করে অ্যাড করে, এই যে ট্রাই ইট ইউরসেলফে যান, এখান থেকে HTML ইমেজ ক্লিক করবেন, করে এখান থেকে ট্রাই ইট ইউরসেলফে যাবেন, যাইয়া এই যে এখানে দেখেন এই ইমেজটা কিভাবে শো হয়েছে, কোন কোডের মাধ্যমে ইমেজটা শো হয়েছে, দেখেন H2 এর মাধ্যমে শো হয়েছে, এই জিনিসটা এটা আমরা বুঝতেছি। হ্যাঁ, আর ইমেজটাকে শো করার জন্য আমার কোড লেখা লাগছে, এই যে এইটা ইমেজ src ইকুয়াল টু পিক, এই ইমেজ আর লিঙ্ক, ইমেজ আর লিঙ্ক কিভাবে শো হয়, এই জিনিসগুলা আপনারা আপনি পিকচার কি এখানে দিতে পারবো? হ্যাঁ, যে কোনো পিকচার দিতে পারবেন, যে কোনো পিকচার দেব, এখানে কোনটা না, এইখানে থেকে আপনি যে কোনো পিকচার দিতে পারবেন না, এটা জাস্ট একটা নমুনা দেখাইছে যে কিভাবে একটা ইমেজকে শো করাইতে হয়, ঠিক আছে। আচ্ছা, আমি ইমেজটা আপনাদেরকে দেখাই দিতেছি কিভাবে ইমেজ শো করে। ইমেজ শো করতে হইলে আপনাকে আগে যে ইমেজটা শো করাবেন, ওই ইমেজটা ধরেন এটা একটা ইমেজ, ধরেন আমি এই ইমেজটাকে এটার একটা ইমেজ হিসেবে সেভ করি, সেভ করেন। আপনি যেই ফোল্ডারে কাজ করতেছেন, আমরা কোন ফোল্ডারে কাজ করতেছি ওয়েবসাইটে, এখানে একটা আমাদের ডেস্কটপে বিগিনার নামে একটা সফটওয়্যার ফোল্ডার আছে, ওর ভিতরে আপনাকে ইমেজটা সেভ করতে হবে। এবার দেখেন আপনি বিগিনারের ভিতরে যান, বিগিনারের ভিতরে এই ইমেজ আইছে, এই যে ইমেজ কিন্তু আইছে, এটা রিনেম করেন, এটা logo.png দেন, জাস্ট একটা নাম দিলাম কি logo.png। আচ্ছা দেখেন আমার যেই জায়গায় HTML, ওই জায়গায় আমি একটা কি করলাম, ইমেজ সেভ করলাম। এইবার আপনি এই ইমেজটাকে আপনার ওয়েবসাইটে কেমনে শো করাইবেন, আসেন আপনি যেটা করবেন সেটা হলো একটা ইমেজ ট্যাগ নেবেন, এই যে এটা ইমেজ ট্যাগ, ওই যে বললাম না অনেক ট্যাগ আছে যেটা এক জায়গায় শুরু হয় এক জায়গায় শেষ হয়, ইমেজ ট্যাগটা অনেকটা এরকম। ইমেজ ই করলেন, সেভ দেন, ইমেজ আইব, ইমেজ কি আসার কথা না, কোনো ইমেজ তো আসার কথা না, কারণ আমরা ট্যাগ নিছি শুধুমাত্র। এখানে কোন ইমেজ শো করবো, কিভাবে শো করবো এগুলো তো বলিনি, বলছি না, এখানে কোন ইমেজ শো করবো এটা অ্যাট্রিবিউটস এর মাধ্যমে সেট করতে হবে। এটা কিভাবে লেখেন, src ইকুয়াল, src মানে কি সার্চ, src ওরে বলে দিতে হবে যে কোন জায়গায় ইমেজটা আছে, তাকে বলে দিতে হবে, তারপরে সে ওইখান থেকে সার্চ করে নিয়ে আসবে। ইমেজটার নাম কি, ইমেজের নামটা দিয়ে দিতে হবে, এই যে আমার এখানে ইমেজটার নাম কি logo.png না, এই ইমেজের নামটা দিয়ে দিতে হবে যে কোন ইমেজটা সে শো করবে, logo.png, সেভ দেন। এবার দেখেন ইমেজ চলে আসছে, ঠিক আছে, এই আর কিচ্ছু না, ঠিক আছে। তো এখানে আরো অনেক অ্যাট্রিবিউট আছে, এই ইউজ করলে যত অ্যাট্রিবিউট ইউজ করবেন এটা ডাইনামিজম তত আস্তে আস্তে বাড়বে। এখন কি অ্যাট্রিবিউট ইউজ করলে কি ডাইনামিজম হয় এটা আস্তে আস্তে জানবে না, যাতে এতটুকু জানে নেন যে ইমেজ শো করার সিস্টেম হলো এটা। এখন মনে করেন আমি ইমেজটা এইখানে না করে এই ইমেজটাকে আমি এখানে ধরেন কোনো একটা ফোল্ডার বানাবো, ফোল্ডারের নাম দিব ইমেজেস, ফোল্ডারের ভিতরে এই ইমেজটা ঢুকাই দিলাম, ফোল্ডারের ভিতরে একটা ইমেজ ঢুকাইলাম, ঠিক আছে। এখন আপনি এটা রিফ্রেশ দেন, দেখবেন ইমেজটা নাই, এই যে ইমেজের পাইছে ঠিক, কিন্তু ইমেজ শো করতেছে না, কেন শো করতেছে না, ওই যে ওখানে আমরা দেওয়া হয়নি ট্যাগের ভিতরে নাম চেঞ্জ করে ফেলছি না, একটা ফোল্ডারের ভিতরে দেওয়া হয়েছে, তো ফোল্ডারটাকে তাকে দেখাই দিতে হবে, হ্যাঁ ওইটাই আমরা দেখা দিতে হবে। তো এখন তো লোগো পেজ না, ওখানে লেখা আছে নিউ ফোল্ডার, ইমেজেস লেখা স্ল্যাশ, যে ফোল্ডারে থাকে, যদি কোনো ফোল্ডারে থাকে তাহলে ফোল্ডারের নাম দিয়ে স্ল্যাশ দিয়ে ইমেজের নাম দিতে হবে। এখন সে যদি আরো কোনো ফোল্ডার ভিতরে চায় তাহলে আরো স্ল্যাশ দিয়ে ভিতরে ঢুকে, মানে যেখানে আছে সে তাকে, মানে এটা সার্চ মানে বলা হইতেছে যে ঠিকানা দিয়ে দেবে, হ্যাঁ সার্চ মানে বলা হইতেছে যে যেখানে HTML আছে সেইখান থেকে
ইমেজেস ফোল্ডারে ঢুকো, এই যে ইমেজেস ফোল্ডারে ঢুকে লোগো.png কে নিয়ে আসো, এটা বলা হইতেছে। তাহলে সে কি করবে, ইমেজেস ফোল্ডারে ঢুকবে, ঢুকে তারপরে লোগো.png কে নিয়ে আসবে। এবার আপনি শো করেন, এবার শো হবে, ঠিক আছে। এই তো আজকে মোটামুটি এতটুকুই থাক।